আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করলাম সরকার অত্যন্ত তাড়াহুড়ো করে এই ধরনের কোন প্রকল্পের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা ছাড়াই তারা চট্টগ্রামে এবং আমাদের এখানে কেরানীগঞ্জে এবং তারা দুটো কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার জন্য তারা চুক্তি স্বাক্ষর করেছেন এবং এটা অত্যন্ত গোপনীয়তার সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন এই গোপনীয়তা? চুক্তি যদি দেশের জন্য হয়, মানুষের জন্য হয়, দেশের কল্যাণের জন্য হয়, তাহলে চুক্তির প্রত্যেকটা বিষয় মানুষের জানার অধিকার আছে। আমরা রাষ্ট্র রাজনীতির একটা গুরুত্বপূর্ণ সময় আমরা এখন পার করছি, আপনারা জানেন। ইতিমধ্যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করেছি। জুলাই সনদ স্বাক্ষর করবার পর ইতিমধ্যে সরকার তারা একটা আইন প্রণয়ন করেছেন, একটা আদেশ তারা দিয়েছেন এবং আগামীতে ফেব্রুয়ারিতে আমরা একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের একটা প্রস্তুতি রাজনৈতিক দল এবং জনগণ তারা গ্রহণ করছেন। আমরা বলেছি সরকারের তিনটা গুরুত্বপূর্ণ কাজ। মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় যে পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, ইতিমধ্যে তার বিচার শুরু হয়েছে। একটা বিচারের রায় ইতিমধ্যে দেশবাসী, আন্তর্জাতিক সম্প্রদায় তারা জানতে পেরেছেন এবং এই বিচার অব্যাহত রয়েছে। ভবিষ্যতে যখন পার্লামেন্ট গঠন হবে, নির্বাচিত সরকার আসবেন, তখন বিচারের প্রক্রিয়া নিশ্চয়ই তারা অব্যাহত রাখবেন। আমরা দেশব্যাপী যখন আমরা একটা নির্বাচনের প্রস্তুতি যখন গ্রহণ করছি বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায়, তখন গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করেছি ইউনূস সরকার তার ক্ষমতা, এখতিয়ার এবং ম্যান্ডেটের বাইরে যে তিনি এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যেটা দেশবাসীকে উদ্বিগ্ন করেছে, গভীর উৎকণ্ঠার মধ্যে আজকে ফেলে দিয়েছে। ইউনূস সরকারের উদ্দেশ্য নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন আজকে দেখা দিয়েছে। যে সরকারের বয়স হয়তো আর 2.5 মাস কি 3 মাস, সেই সরকার তারা কোনো নীতি নির্ধারণী কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেবার কথা না। একটু আগে উচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে রায় হয়েছে। আমরা আগামী নির্বাচন আমরা প্রফেসর ইউনূস সরকারের অধীনে করতে চাই। তত্ত্বাবধায়ক সরকার ফিরবে 26 সালের নির্বাচনের পরবর্তী যে নির্বাচন হবে তারপরে 5 বছর। তার আগে সংবিধানে আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধি যুক্ত করব, সেভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক ভাবে ফিরতে আরো 5 বছর লাগলেও কিন্তু বাস্তবে এই সরকারকে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য তাদেরকে বাস্তবে তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য অনুসারে তাদেরকে কাজ করতে হবে। তাদের কোনো রাজনৈতিক পক্ষপাত থাকার কোনো সুযোগ নাই। বিশেষ কোনো রাজনৈতিক এজেন্ডা, দেশি বা বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করবার কোনো সুযোগ এই অন্তর্বর্তী সরকারের জন্য নাই। আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করলাম সরকার অত্যন্ত তাড়াহুড়ো করে এই ধরনের কোন প্রকল্পের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা ছাড়াই তারা চট্টগ্রামে এবং আমাদের এখানে কেরানীগঞ্জে এবং তারা দুটো কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার জন্য তারা চুক্তি স্বাক্ষর করেছেন এবং এটা অত্যন্ত গোপনীয়তার সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন এই গোপনীয়তা? চুক্তি যদি দেশের জন্য হয়, মানুষের জন্য হয়, দেশের কল্যাণের জন্য হয়, তাহলে চুক্তির প্রত্যেকটা বিষয় মানুষের জানার অধিকার আছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম অত্যন্ত তাড়াহুড়ো করে, অতি গোপনীয়তা অবলম্বন করে দুটো বিদেশি কোম্পানির কাছে আজকে বাস্তবে আমাদের সমুদ্র বন্দরকে আজকে তুলে দেবার পায়তারা করা হচ্ছে। সেই লক্ষ্যে আমরা দেখছি কন্টেইনার টার্মিনাল নির্মাণের জন্য তাদের সঙ্গে তারা যে চুক্তি করেছেন, এই চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী।
কোন জায়গা থেকে আমরা বলেছি আমরা এই চুক্তি প্রথমত সরকারের এখতিয়ারের বাইরে। আপনি 30 বছরের জন্য 22 বছরের জন্য আমার বন্দরগুলোকে, আমার কন্টেইনার টার্মিনালকে বিদেশি কোম্পানির কাছে দেবেন, জনগণের সম্মতি লাগবে না, রাজনৈতিক দলগুলো তো মতামত লাগবে, আমাদের মানুষের মতামত লাগবে না, মানুষের তো মতামত লাগবে, জরিপ লাগবে, মানুষের সম্মতি প্রয়োজন হবে। কোন বিবেচনায় রাজনৈতিক দলগুলো যখন প্রতিবাদ করছে, আমরা যখন প্রতিবাদ করছি, শ্রমিক কর্মচারীরা যখন প্রতিবাদ করছে, শ্রমিক সংগঠনগুলো প্রতিবাদ করছে, বন্দরের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান যখন প্রতিবাদ করছে, কোনো কিছুকে আমলে না নিয়ে, বিবেচনায় না নিয়ে একতরফা ভাবে আপনারা যে চুক্তি স্বাক্ষর করেছেন, এই চুক্তি মানতে বাংলাদেশের জনগণ বাধ্য নয়। সুতরাং সেই কথাটা বিবেচনার মধ্যে নেওয়া দরকার। চুক্তির শর্তগুলো কি বললেন? অতি গোপনীয় চুক্তি। তা অতি গোপনীয় যখন চুক্তি করেন, তখন তো ধরে নেওয়া যায় এমন চুক্তি যেই চুক্তি মানুষের কাছে প্রকাশ করা যাবে না। এই ধরনের কোন চুক্তি করবার কোন লাইসেন্স, কোন অধিকার, কোন এখতিয়ার এদেশের রাজনৈতিক দল এবং জনগণ অন্তর্বর্তী সরকারকে আমরা প্রদান করি নাই। যে সরকার, এবং কেন তাদের এত তাড়াহুড়ো, কেন এত লুকোচুরি, কেন এত গোপনীয়তা? তার মানে ডাল মে কুচ কালা হয়। তার মানে চুক্তির মধ্যে এমন কিছু আছে যা আমার জাতীয় স্বার্থকে বিপন্ন করবে, হয়তো আমার নিরাপত্তাকে বিপন্ন করবে, আমার অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, নিরাপত্তার স্বার্থের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে। না হলে তো এই গোপনীয়তা রাখার কোনো কারণ নাই। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই, এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল।
ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি তো সাথে সাথে নাম বলেছি, এবং বললো যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে, এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।